আবার সেই ইউপেতরিয়া, দক্ষিণ অঞ্চলের উষ্ণ রৌদ্র, ছুঁচের কাজ করা ৮-৬০ টুপি মাথায় রোদে পোড়া লোকজন। ১০ মিনিটের মধ্যে গাড়ি হাঁকিয়ে নতুন আগন্তুকদের নিয়ে আসা হলো ধূসর রঙের চুনাপাথরের একটা দোতলা বাড়িতে। এই বাড়িটাই মাইনাক স্বাস্থ্যনিবাস। ইউক্রেনীয় কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি আগে থেকেই পাভেলের জন্য থাকার জায়গা ঠিক করে রেখেছে জানতে পেরে ডিউটিরত ডাক্তারটি তাকে সঙ্গে করে নিয়ে এলো ১১ নম্বর ঘরে। কমরেড এবনেরের সঙ্গে এক ঘরে আপনার থাকার ব্যবস্থা করে দিচ্ছি। কমরেডটি জার্মান, একজন রুশ সঙ্গী চায়। দরজাটার উপর টোকা মেরে বুঝিয়ে বলল ডাক্তারটি। একটি গলার স্বর ভেসে এলো ভেতর থেকে, ভেতরে আসুন। উচ্চারণটা নিতান্তই জার্মান ঘেঁষা। পাভেল তার পোশাক আশাকের ব্যাগটা রেখে ঘুরে দাঁড়িয়ে দেখল বিছানায় শোয়া মানুষটিকে। সুন্দর চুল আর নীল চোখ দুটির দৃষ্টি প্রাণময়। খুশি ভরা হাসির সঙ্গে জার্মানটি তাকে অভ্যর্থনা জানালো। লম্বা আঙুলওয়ালা একখানা ফ্যাকাশে হাত পাভেলের দিকে বাড়িয়ে ধরে সে বলল, গুটন মর্গেন জেনসন। তারপরে শুধরে নিয়ে জার্মান ঘেঁষা উচ্চারণে ভাঙা রাশিয়ান ভাষায় বলল, সুপ্রভাত। কিছুক্ষণ পরে দেখা গেল পাভেল তার বিছানার ধারে বসে আছে, আর দুজনে মিলে খুব প্রাণবন্ত কথাবার্তায় জমে গেছে। তাদের সংলাপের ভাষাটা হচ্ছে সেই আন্তর্জাতিক ভাষা যেখানে মুখের কথার ভূমিকাটা গৌণ এবং সেখানে ইঙ্গিত, ইশারা, মুখভঙ্গি আর আন্দাজ ইত্যাদি সেই অলিখিত এসপারেন্তো ভাষার সমস্ত ফাঁকগুলো পূরণ করে তোলে। পাভেল জানতে পারল এবনের একজন জার্মান শ্রমিক ১৯২৩-এর হামবুর্গ অভ্যুত্থানের সময় উরুতে জখম হয়। পুরনো চোটটা আবার চেগে উঠে তাকে শয্যাশায়ী করে তুলেছে, কিন্তু সমস্ত কষ্ট সে হাসি মুখে সহ্য করে এবং এই জন্যেই পাভেল তার প্রতি সঙ্গে সঙ্গে শ্রদ্ধাশীল হয়ে উঠল। এক ঘরে থাকার পক্ষে এর চেয়ে ভালো সঙ্গী আর কামনা করতে পারত না পাভেল। এ লোকটা সকাল সন্ধে তার ব্যাধির যন্ত্রণা নিয়ে বকবক করে না, নিজের মন্দ ভাগ্য নিয়ে হাহুতাশ করে না। ওর সঙ্গ পেয়ে লোকে নিজের জ্বালা যন্ত্রণার কথাই ভুলে থাকে। বরং একটু ক্ষোভের সঙ্গেই পাভেল ভাবল মনে মনে, আহা, জার্মান ভাষাটা একটু জানলাম না কেন। স্বাস্থ্য নিবাসের বাগানের এক কোণে গোটা কতক দোলনা চেয়ার, একটা বাঁশের টেবিল আর দুটো চাকা লাগানো ঠেলা চেয়ার পাতা থাকে। প্রতিদিনের মতো ডাক্তারদের দেখা শোনা, চিকিৎসা ইত্যাদি হয়ে যাবার পর ৫ জন রোগী এখানটায় এসে জড়ো হয় সময় কাটাবার জন্য। স্বাস্থ্য নিবাসের অন্য সব রোগীরা এই ৫ জনের নাম দিয়েছে কমিউনিস্ট আন্তর্জাতিকের কার্যনির্বাহক কমিটি। ঠেলা চেয়ারগুলোর একটায় আধশোয়া অবস্থায় বসে থাকে এবনের, আরেকটায় বসে থাকে পাভেল, তারও হাঁটাহাঁটি করা বারণ। এই দলের আর ৩ জন সভ্যের মধ্যে আছে ভাইমান, গাট্টা গোট্টা শরীরের একজন এস্তোনিয়ান, ক্রিমিয়া প্রজাতন্ত্রের বাণিজ্য দপ্তরে কাজ করে সে। আরেকজন মার্তা লাউরিন, অল্প বয়সী পিঙ্গল চোখ এই ল্যাটভিয়ান মেয়েটিকে দেখে ১৮ বছর বয়স বলে মনে হয়। আর তৃতীয় জন লেদেনেভ, লম্বা বলিষ্ঠ গড়ন একজন সাইবেরিয়ান, কানের পাশে চুলে পাক ধরেছে তার। সত্যি ৫টি বিভিন্ন জাতির প্রতিনিধি রয়েছে এই ছোট্ট দলটায়, জার্মান, এস্তোনিয়ান, ল্যাটভিয়ান, রাশিয়ান এবং ইউক্রেনিয়ান। মার্তা আর ভাইমান জার্মান বলতে পারে, তাই এবনের দোভাষীর কাজ করিয়ে নেয় এদের দিয়ে। পাভেল আর এবনের একই ঘরে থাকে বলে তারা পরস্পরের বন্ধু। মার্তা, ভাইম্যান আর এবনেরের বন্ধুত্বের কারণটা হচ্ছে তারা একই ভাষায় কথা বলে এবং পাভেল আর লেদেনেভের মধ্যে বন্ধুত্বের বাঁধনটা গড়ে উঠেছে দাবার মারফত। লেদেনেভ এখানে আসার আগে পর্যন্ত পাভেল ছিল এই স্বাস্থ্যনিবাসের চ্যাম্পিয়ন দাবা খেলোয়াড়। ভাইমানের সঙ্গে একটা তীব্র প্রতিযোগিতার পর সে তার কাছ থেকে এই সম্মানের পদবিটা ছিনিয়ে নিয়েছে। শ্লেষ্মার রোগী এই এস্তোনিয়ানটি এই পরাজয়ের ফলে বেশ একটু দমেই গেছে এবং তাকে এভাবে অপদস্থ করার জন্য সে বহুদিন পর্যন্ত মনে মনে পাভেলকে ক্ষমা করতে পারেনি। কিন্তু একদিন স্বাস্থ্য নিবাসে একজন লম্বা মতো লোক এসে পৌঁছালো। ৫০ বছর বয়সের পক্ষে তাকে দেখে রীতিমতো তরুণ বলে মনে হয়। কোর্চাগিনের সঙ্গে সে একদান দাবা খেলতে চায় বলে জানালো। বিপদের কোনো আভাস না পেয়ে পাভেল শান্তভাবে গোড়ার দিকেই মন্ত্রী চেলে দিয়ে আক্রমণ করে খেলা শুরু করলো। লেদেনেভ পাল্টা চাল দিল সামনের বোড়েগুলো এগিয়ে দিয়ে। নতুন কোনো আগন্তুক এলেই তার সঙ্গে পাভেলকে চ্যাম্পিয়ন খেলোয়াড় হিসেবে এক হাত দাবা খেলায় বসতে হতো এবং খেলার সময় সর্বদাই একদল উৎসুক দর্শকের ভিড় জমে উঠত
দাবার ছকটাকে ঘিরে। 9বারের বার চাল দিতে গিয়েই পাভেল বুঝতে পারলো যে প্রতিপক্ষ তার বোড়েগুলো ধীরে ধীরে এগিয়ে এনে চারদিক থেকে তাকে ঘিরে ফেলছে। এতক্ষণে পাভেল দেখতে পাচ্ছে যে তার প্রতিপক্ষ বড় সাংঘাতিক খেলোয়াড়। প্রথম দিকে এতটা হালকা মনে খেলেছে বলে অনুতাপ হলো তার। 3 ঘন্টা ধরে ধস্তাধস্তির মধ্যে দিয়ে পাভেল তার সব রকম কলাকৌশল আর বুদ্ধি খাটাবার পর হার স্বীকার করে নিতে বাধ্য হলো। দর্শকদের মধ্যে আর কারুর ব্যাপারটা বুঝে ওঠার আগে সে নিজেই নিজের পরাজয়টা প্রত্যক্ষ করতে পেরেছিল। প্রতিপক্ষের দিকে এক নজর তাকিয়ে সে দেখে লেদেনেভ পাভেলের দিকে তাকিয়ে আছে, তার মুখে সদয় হাসি। বোঝা গেল সেও জানে খেলার ফলটা কি দাঁড়াবে। ভাইমান গভীর মনোযোগের সঙ্গে খেলাটা অনুসরণ করে চলেছে এবং পাভেলের হেরে যাওয়াটাই যে তার কাম্য সেটা গোপন করার একটুও চেষ্টা করছে না, কিন্তু সেও তখন পর্যন্ত বুঝে উঠতে পারেনি যে শেষ পর্যন্ত কি দাঁড়াবে ফলটা। পাভেল বলল, শেষ বোড়েটা হাতে থাকা পর্যন্ত আমি হাল ছাড়ি না। সমর্থন সূচক মাথা নাড়ল লেদেনেভ। পাভেল লেদেনেভের সঙ্গে 5 দিনে 10 দান খেলল, 7বার হেরে গেল, 2বার জিতল এবং 1বার আপোষ কিস্তি হলো। আনন্দে আত্মহারা হয়ে গেল ভাইম্যান। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ কমরেড লেদেনেভ, দারুণ একখানা ধোলাই দিয়েছে ওকে। এরকম একটা মার খাবার দরকার ছিল ওর। আমাদের মতো পুরনো সব দাবা খেলোয়াড়দের হারিয়ে দিয়ে বসেছিল, শেষ পর্যন্ত কিনা একজন বুড়ো মানুষের কাছেই পাল্টা হার মানতে হলো ওকে। হা হা হা। ভূতপূর্ব বিজয়ী খেলোয়াড়টিকে সে খোঁচা মারলো। হেরে গিয়ে কেমন লাগছে এবার? পাভেলকে চ্যাম্পিয়ন পদবিটা খোয়াতে হলো বটে, কিন্তু লেদেনেভকে সে এমন একজন বন্ধু হিসেবে পেল যার বন্ধুত্ব পরবর্তী জীবনে অত্যন্ত মূল্যবান হয়ে উঠেছিল। এতদিনে সে বুঝেছে দাবা খেলায় লেদেনেভের কাছে তার হেরে যাওয়াটা খুবই স্বাভাবিক। দাবার কলাকৌশল সম্বন্ধে তার জ্ঞানটা নিতান্তই ভাষা ভাষা এবং এই খেলাটার সমস্ত গোপন রহস্যগুলো যার নখদর্পণে এইরকম একজন বিশেষজ্ঞের কাছেই তার হার হয়েছে। পাভেল আর লেদেনেভের মধ্যে একটা উল্লেখযোগ্য তারিখের মিল আছে। দেখা গেল লেদেনেভ যে বছরে পার্টিতে যোগ দেয় সেই বছরেই পাভেলের জন্ম। এরা দুজনেই বলশেভিকদের মধ্যে তরুণ আর প্রবীণ কর্মী দলের প্রতিনিধি স্থানীয় চরিত্র। একজনের পেছনে রয়েছে নিরবসর রাজনৈতিক কাজে ভরা সুদীর্ঘ জীবন, গোপন আন্দোলনের কাজে ব্যয়িত অনেকগুলো বছর, জারের জেলখানায় বন্দি জীবনের অভিজ্ঞতা। এসবের পর লেদেনেভ এখন গুরুত্বপূর্ণ সরকারি কাজে নিযুক্ত। অন্যজনের রয়েছে দৃপ্ত যৌবন আর মাত্র 8 বছর সংগ্রামের অভিজ্ঞতা, কিন্তু এই 8 বছরে তার যে অভিজ্ঞতা হয়েছে তা একাধিক জীবনের সমগ্র অভিজ্ঞতার চেয়ে ঢের বেশি। এবং এরা দুজনেই বাঁচবার জন্য ব্যগ্র, কিন্তু ভগ্ন স্বাস্থ্য। বিকেলের দিকে এবনের আর কোর্চাগিনের ঘরখানা হয়ে ওঠে আড্ডার বৈঠক গোছের আর নানা রকম রাজনৈতিক খবরাখবরের উৎস। কথাবার্তা আর হাসির শব্দে গমগম করে ঘরখানা। ভাইমান সাধারণত কথাবার্তার মাঝখানে এক একটা অশ্লীল গল্প ফাঁদবার চেষ্টা করে, কিন্তু সেক্ষেত্রে মার্তা আর কোর্চাগিন তাকে দুপাশ থেকে অবশ্যম্ভাবী রূপে আক্রমণ করবেই। সুতীক্ষ্ণ কোনো একটা বিদ্রুপাত্মক মন্তব্য করে তাকে থামিয়ে দেওয়াটা হচ্ছে মার্তার রীতি, আর এতেও সে না থামলে কোর্চাগিন এগিয়ে আসে। তোমার এই বিশেষ ধরনের রসিকতাটুকু ঠিক আমাদের রুচিসম্মত নয়, বুঝলে ভাইম্যান, বলে মার্তা। সাধারণভাবে বলতে গেলে তুমি যে এ ধরনের কথাবার্তা কি করে মুখে আনো সেটা আমি ঠিক বুঝি না, বলে পাভেল। তার মনের মধ্যে ক্রমশই রাগ জমে উঠছে। ভাইমান তার পুরো নিচের ঠোঁটটা বেঁকিয়ে ছোট ছোট চোখের চাউনিতে ব্যঙ্গের আভাস ফুটিয়ে অন্য সকলের মুখের উপর নজর বুলিয়ে আনে। রাজনৈতিক শিক্ষা বিস্তারের বিভাগে আমাদের একটা নীতিশাস্ত্রের দপ্তর খুলতে হবে দেখছি, আর কোর্চাগিনকে তার বড় কর্তা করে দেওয়ার জন্য সুপারিশ করতে হবে। মার্তার আপত্তির কারণটা বুঝি। স্ত্রীলোক হিসেবে ও হলো গিয়ে আমাদের পেশাদার বিরুদ্ধবাদী, কিন্তু কোর্চাগিন নেহাত বালক হিসেবে নিজেকে জাহির করার চেষ্টা করছে, যেন কমসমলের কোলে একটি অসহায় খোকা। আর তাছাড়া নাতি হয়ে ঠাকুরদাকে শিক্ষা দিতে আসাটাতেও আমার আপত্তি আছে। কমিউনিস্টদের নৈতিক আদর্শ সম্বন্ধে খুব জোরালো একটা তর্কের শেষে অশ্লীল হাসি ঠাট্টা নিয়ে আলোচনা উঠল নীতির দিক থেকে। বিভিন্ন জনের বিভিন্ন মত মার্তা তর্জমা করে বুঝিয়ে দিল এবনেরকে। জার্মান মেশানো ভাঙা রাশিয়ান ভাষায় সে বলল, অশ্লীল গালগল্পটা ভালো নয়। আমি পাভেলের সঙ্গে একমত। পিছু হটে যেতে বাধ্য হলো ভাইমান। প্রসঙ্গটাকে হেসে উড়িয়ে দিয়ে
নিজের পরাজয়টা সাধ্যমতো সামলে নেবার চেষ্টা করলো সে, কিন্তু এরপর আর কোনোদিন সে অশ্লীল গল্প বলেনি। পাভেল মার্তাকে কমসমল সভ্য বলেই ধরে নিয়েছিল, কারণ 19 বছরের বেশি ওর বয়স নয় বলেই তার মনে হয়েছিল। তারপর যখন শুনল যে 1917 থেকেই সে পার্টি সভ্য, তার বয়স 31 বছর, আর ল্যাটভিয়ান কমিউনিস্ট পার্টির সে একজন সক্রিয় কর্মী, তখন বিস্ময় তার আর ধরে না। 1918-এ বলশেভিক বিরোধীরা তাকে গুলি করে মারার জন্য পাঠায়, কিন্তু শেষ পর্যন্ত একটা বন্দি বিনিময়ের ব্যাপারে অন্য জনকতক কমরেডের সঙ্গে তাকে সোভিয়েত সরকারের জিম্মায় দেওয়া হয়। ও এখন প্রাবধায় সম্পাদকীয় বিভাগে কাজ করছে, আর সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়েও ক্লাস করছে। পাভেলের অজান্তেই মার্তার সঙ্গে তার বন্ধুত্ব গড়ে উঠেছে। এই ল্যাটভিয়ান মেয়েটি প্রায়ই এবনেরকে দেখতে আসে, সেই সূত্রে ও এই 5 জনের একজন অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে। এগলিত নামে একজন পুরনো দিনের বেআইনি পার্টির কর্মী এই ব্যাপারটা নিয়ে মার্তার পেছনে লাগে। আহা, বেচারি ওজল ওদিকে মস্কোয় ঘরের মধ্যে শুকিয়ে মরছে। হায় হায় মার্তা, কোন প্রাণে তুমি তাকে এভাবে ভুলে বসে আছো? একদিন সকালে ঘুম থেকে ওঠার ঘন্টাটা বাজবার ঠিক আগেই স্বাস্থ্যনিবাসের বাড়িটা জুড়ে একটা মোরগের জোরালো ডাক শোনা গেল। রোগীদের দেখাশোনা করে যারা, তারা কোথা থেকে এই আওয়াজটা এলো বুঝে উঠতে না পেরে ভোরের সংবাদবাহী ওই পাখিটার সন্ধানে এদিক ওদিক ছোটাছুটি শুরু করে দিল। এবনের যে মোরগের ডাকের অবিকল নকল করতে পারে, আর সেই যে তাদের নিয়ে একটু মজা করছে, এটা তাদের কারুর মাথায় একদম খেলেনি। পরপর কদিন সকালে ঘটনাটার পুনরাবৃত্তি হলো এবং এবনের ব্যাপারটা ভারী উপভোগ করল। স্বাস্থ্যনিবাসে পাভেলের 1 মাস মেয়াদের শেষের দিকে তার শরীরের অবস্থা আরো খারাপের দিকে গেল। ডাক্তাররা তাকে বিছানায় শুয়ে থাকার নির্দেশ দিলেন। অত্যন্ত বিচলিত হয়ে পড়ল এবনের। সে গভীরভাবে ভালোবেসে ফেলেছে এই নির্ভীক বলশেভিক তরুণটিকে। জীবনী শক্তি আর উদ্যমে ভরা এই যে ছেলেটি এত অল্প বয়সেই স্বাস্থ্য হারিয়ে বসেছে, ডাক্তাররা কোর্চাগিরের দুঃখময় পরিণাম সম্বন্ধে যে ভবিষ্যৎবাণী করেছেন, সে কথা মার্তা তাকে বলার পর এবনের গভীরভাবে পীড়িত হলো মনে মনে। স্বাস্থ্যনিবাসে পাভেলের শেষের দিনগুলো কাটল শয্যাশায়ী অবস্থায়। নিজের যন্ত্রণাটাকে সে আর সকলের কাছ থেকে গোপন করে গেল। শুধু মার্তা তার মুখের দারুণ বিবর্ণতাটুকু লক্ষ্য করে বুঝতে পেরেছিল যে কি সাংঘাতিক যন্ত্রণা সইছে সে। এখান থেকে তার চলে যাবার 1 সপ্তাহ আগে পাভেল ইউক্রেনীয় কেন্দ্রীয় কমিটির কাছ থেকে একটা চিঠি পেল। তাতে জানানো হয়েছে যে স্বাস্থ্যনিবাসের ডাক্তারেরা তাকে কাজের অনুপযুক্ত বলে ঘোষণা করার ফলে তাদের পরামর্শ অনুযায়ী পাভেলের ছুটি আরো 2 মাসের জন্য বাড়িয়ে দেওয়া হলো। খরচের টাকাও সেই সঙ্গে এসে পৌঁছালো। অনেকদিন আগে ঝুকরাইয়ের কাছে মুষ্টিযুদ্ধ সম্বন্ধে শিক্ষা নিতে গিয়ে যেভাবে সে তার প্রথম ঘুষিটা সয়েছিল, এবারও পাভেল সেইভাবেই সইল এই আঘাতটা। সেবারে কিন্তু সে ঘুষি খেয়ে পড়ে যাবার সঙ্গে সঙ্গেই ফের উঠে দাঁড়িয়েছিল। মার কাছ থেকে একটা চিঠি পেল পাভেল। আলবিনা কিউৎসাম নামে তার এক পুরনো দিনের সখীর সঙ্গে একবার গিয়ে দেখা করার জন্য লিখেছেন তিনি। ইউপেতরিয়ার কাছেই একটা ছোট্ট বন্দর শহরে তিনি থাকেন। এই বান্ধবীটির সঙ্গে 15 বছর দেখাশোনা হয়নি পাভেলের মায়ের, তাই তিনি বিশেষ করে অনুরোধ জানিয়েছেন যেন ক্রিমিয়ায় থাকতে থাকতে পাভেল গিয়ে একবার আলবিনার সঙ্গে দেখা করে আসে। পাভেলের জীবনে এই চিঠিখানার ভূমিকা হয়ে দাঁড়িয়েছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1 সপ্তাহ বাদে পাভেলের স্বাস্থ্যনিবাসের বন্ধুরা সবাই বন্দরঘাটায় এসে তাকে আন্তরিক বিদায় অভিনন্দন জানালো। এবনের ভাইয়ের স্নেহে আলিঙ্গন করে চুমু খেলো তাকে। মার্তা অন্য কোথায় যেন গিয়েছিল সেই সময়টায়, তাই পাভেলকে তার কাছ থেকে বিদায় না নিয়েই রওনা হতে হলো। বন্দরঘাটা থেকে যে ঘোড়া গাড়িটা পাভেলকে নিয়ে এসেছে, সেটা সকালের দিকে এসে থামলো ছোট বাগানওয়ালা একটা বাড়ির সামনে। 5 জন লোক নিয়ে এই কিউৎসাম পরিবার। মা আলবিনা, মোটাসোটা বয়স্কা মহিলা, কালো বিষণ্ণ 2 চোখ, বার্ধক্যের ছাপ ফুটে ওঠা তাঁর মুখে অতীত সৌন্দর্যের আভাস। তার 2 মেয়ে লোলা আর তাইয়া। লোলার একটি ছোট্ট খোকা, আর বাড়ির কর্তা কিউৎসাম, হোঁতকা গোছের আর বিরক্তিকর মানুষটি, ভাল্লুকের মতো দেখতে। বুড়ো কিউৎসাম একটা সমবায় ভান্ডারে কাজ করে। ছোট মেয়ে তাইয়া করবার মতো এটা ওটা কাজ যা পায় তাই করে। লোলার সম্প্রতি স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে। লোকটা মাতাল আর অত্যাচারী। টাইপিস্ট লোলা ইদানিং
তার ছোট ছেলেটির দেখাশোনা করার জন্য আর সংসারের কাজে মাকে সাহায্য করার জন্য এই বাড়িতেই এসে আছে। এই দুজন মেয়ে ছাড়া জর্জ নামে একটি ছেলেও ওদের আছে। পাভেলের এখানে আসার সময় সে লেনিনগ্রাদে ছিল। পরিবারের লোকজন পাভেলকে আন্তরিক অভ্যর্থনা জানালো। শুধু বুড়োটা আগন্তুকটির দিকে তাকালো শত্রুতা ভরা সন্দেহের চোখে। ধৈর্যের সঙ্গে পাভেল আলবিনাকে সমস্ত পারিবারিক খবরাখবর জানালো এবং তার বদলে কিউৎসাম পরিবারের এই জীবন সম্বন্ধে অনেক কিছু জেনে গেল। 22 বছর বয়স লোলার। সাদাসিধে মেয়েটি, বব করা বাদামি চুল, মুখের ধাঁচটা একটু চওড়া গোছের, মন খোলা একটা ভাব আছে সেই মুখে। সঙ্গে সঙ্গেই সে পাভেলের ঘনিষ্ঠ বন্ধু হয়ে উঠল এবং পরিবারের গোপন কথাগুলো সবই জানিয়ে দিল তাকে। বলল, গোটা পরিবারটাকে ওই বুড়ো নিজের ইচ্ছে মতো কড়া হাতে শাসন করে। অন্য কেউ স্বাধীনভাবে কিছু করবার বিন্দুমাত্র চেষ্টা করলেই সেটাকে চেপে দেয়। সংকীর্ণ মোনা, গোঁড়ামিতে ভরা আর ছিদ্রান্বেষী এই লোকটি পরিবারের লোকজনদের সদা সর্বদা সন্ত্রস্ত করে রেখেছে। ফলে তার ছেলেমেয়েরা তাকে দারুণ অপছন্দ করে, স্ত্রী ঘৃণা করে। যে স্ত্রী এই 25 বছর ধরে তার স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে লড়াই করে ব্যর্থ হয়েছে। মেয়েরা সবসময় তাদের মায়ের পক্ষ নেয়। পরিবারের মধ্যে ঝগড়াঝাঁটি লেগেই আছে এবং এর ফলে তাদের জীবন বিষময় হয়ে উঠেছে। অবিরাম বকাবকি আর সংঘাতের মধ্যে দিয়ে দিনগুলো কাটে। লোলাই বলেছে পাভেলকে এসব কথা। এই পরিবারের জীবনে আরেকটি অশান্তির উৎস তাদের ভাই জর্জ। খাঁটি অকর্মা ছেলে একটি, দেমাগ ভরা, উদ্ধত প্রকৃতির। ভালো খাওয়া দাওয়া, কড়া মদ আর পরিপাটি পোশাক আশাক ছাড়া আর কোনো কিছুর ধার সে ধারে না। ছেলে মেয়েদের মধ্যে জর্জ মায়ের বড় প্রিয়। স্কুলের পড়া শেষ করার পর জর্জ জানালো যে সে মস্কো যাবে এবং সেখানে যাবার জন্য টাকা দাবি করে বসলো। আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব, লোলা ওর আংটিটা বেচে দিতে পারে, তোমারও তো দু একটা জিনিস আছে যার বদলে টাকা পাওয়া যেতে পারে। আমার টাকার দরকার, সেটা তুমি কিভাবে জোগাড় করবে তা আমি জানি না। জর্জ ভালোভাবেই জানে সে যাই চাক মা তাকে সেটা না দিয়ে পারবে না এবং নির্লজ্জভাবে সে মায়ের এই স্নেহের সুযোগ নিয়ে থাকে। বোনদের সে দেখে নিতান্তই করুণার দৃষ্টিতে, নিজের চেয়ে ঢের নিকৃষ্ট জীব বলেই মনে করে তাদের। স্বামীকে ভুলিয়ে ভালিয়ে মা তার কাছ থেকে যা কিছু টাকা পয়সা বাগাতে পারে সেটার সবটাই ছেলেকে পাঠিয়ে দেয়। তাছাড়া তাইয়ার রোজগারের যথাসর্বস্ব মা জর্জকেই পাঠায়। ইতিমধ্যে জর্জ প্রবেশিকা পরীক্ষায় ফেল মারার পর এখন লেনিনগ্রাদে তার কাকার কাছে দিব্যি ফুর্তিতেই আছে এবং আরও টাকার দাবি জানিয়ে ঘন ঘন টেলিগ্রাম পাঠিয়ে মার মনে সব সময় আতঙ্ক জাগিয়ে রেখেছে। তার এখানে এসে পৌঁছাবার দিন সন্ধ্যের আগে পর্যন্ত পাভেল তাইয়ার দেখা পায়নি। হলঘরের বারান্দাটায় তাড়াতাড়ি তার দিকে এগিয়ে গেলেন আলবিনা। পাভেলের কানে এলো তিনি ফিসফিসিয়ে তার আসার খবরটা বলছেন তাকে। অপরিচিত তরুণটির সঙ্গে তাইয়া সলজ্জভাবে করমর্দন করল এবং কান পর্যন্ত রক্তিম হয়ে উঠল তার। পাভেল তার ছোট কড়া পড়া বলিষ্ঠ হাতখানা ছেড়ে দেবার আগে দু এক মুহূর্ত চেপে ধরে রইল। 19 বছর বয়স তাইয়ার। সুন্দরী নয়, কিন্তু তবু তার বড় বড় বাদামি চোখ, মঙ্গোলীয় ধাঁচের তির্যক ভুরু, পিকোলো নাক, সুস্পষ্ট রাঙা ঠোঁট, সব মিলিয়ে তার বেশ একটা আকর্ষণ আছে। ডোরাকাটা ব্লাউজের নিচে তার সদ্য বিকশিত উন্নত স্তন দুটি স্পষ্ট হয়ে ফুটে উঠেছে। দুই বোনের জন্য দুটি ছোট ছোট ঘর। তাইয়ার ঘরে অপ্রশস্ত একটা লোহার খাট, টুকিটাকি জিনিসে ভর্তি একটা টানা আলমারি, ছোট একটা আয়না আর দেওয়ালের গায়ে কয়েক ডজন ফটোগ্রাফ আর পোস্টকার্ড ছবি। জানালার ধারে দুটো ফুলদানি, একটাতে গাঢ় লাল রঙের জেরানিয়াম ফুল, অন্যটাতে হালকা পাটল রঙের অ্যাস্টার ফুল। লেসের পর্দাটা ফিকে নীল রঙের ফিতে দিয়ে আটকানো। লোলা তার বোনকে ঠাট্টার ছলে খোঁচা দিল, তাইয়া সাধারণত পুরুষ জাতীয় ব্যক্তিদের ওর ঘরে ঢুকতে দেয় না, তোমার বেলাতেই ও এই বিশেষ সুবিধাটুকু দিচ্ছে। বৃদ্ধ দম্পতি বাড়ির যে অংশে থাকে সেই অংশের একটা ঘরে পরের দিন বিকেলে বাড়ির সবাই বসে চা খাচ্ছিল। কিউৎসাম মনোযোগের সঙ্গে তার চাটা চামচে দিয়ে নাড়তে নাড়তে মাঝে মাঝে তার চশমার ওপর দিয়ে নজর চালিয়ে সামনে উপবিষ্ট অতিথিটির দিকে তাকাচ্ছিল। আজকালকার এই বিয়ের আইন কানুনগুলোর উপরে আমার আর কোনো শ্রদ্ধা নেই, সে বলল। আজ বিয়ে, কালই খারিজ, খেয়াল খুশির ব্যাপার, পূর্ণ স্বাধীনতা। গলায় বিষম লেগে গিয়ে কেসে উঠল বৃদ্ধ। তারপর দম নিয়ে লোলাকে দেখিয়ে বলল, এই দেখো না, কারোর অনুমতি না নিয়েই
ইনি আর ওর ওই স্বাদের মানুষটি গিয়ে বিয়ে করে বসলেন, ছাড়াছাড়িও হয়ে গেল ওইভাবেই। আর এখন ফের আমাকেই ওকে আর ওই অপগণ্ডটিকে খাওয়াতে হচ্ছে। কি অন্যায় জুলুম! লজ্জায় যন্ত্রণায় রক্তিম হয়ে উঠল লোলার মুখ। জল ভরা চোখে মুখখানা আড়াল করে নিল পাভেলের দিক থেকে। তাহলে আপনি মনে করেন যে ওই বদমাশটার সঙ্গেই ওর থাকা উচিত ছিল? জিজ্ঞেস করে পাভেল, তার দুই চোখে একটা বন্য ক্রোধের দীপ্তি। কাকে বিয়ে করতে চলেছে সেটা দেখে শুনেই করা উচিত ছিল ওর। আলবিনা বাধা দিল। রাগটাকে একরকম না চেপেই তাড়াতাড়ি বলে উঠল সে, বাইরের একজন লোকের সঙ্গে এসব আলোচনা কি না করলেই নয়? বলবার মতো আর কোনো কথা কি খুঁজে পেলে না? বুড়োটা তার দিকে ঘুরে বসে খিচিয়ে উঠল, কি আলোচনা করব না করব তা আমার জানা আছে। আমাকে কি করতে হবে না হবে সেটা আবার তুমি কবে বলে দিতে শুরু করেছো? কবে থেকে? সেদিন রাত্রে পাভেল এই কিউৎসাম পরিবারের কথা ভাবতে ভাবতে অনেকক্ষণ পর্যন্ত জেগে রইল। আকস্মিকভাবে এখানে এসে পড়ে সে নিজের অজান্তেই এই পারিবারিক ঘটনাচক্রের মধ্যে জড়িয়ে পড়েছে। মাকে আর মেয়েদের সে কিভাবে এই দাসত্ব থেকে মুক্তি পাবার জন্য সাহায্য করতে পারে সেই কথাটাই সে ভাবছিল। নিজের জীবনটাই তার মোটেই গোছালো নয়, অনেক কিছু সমস্যার সমাধান করতে হবে তাকে, এবং এখন সুনির্দিষ্ট কোনো একটা ব্যবস্থা অবলম্বন করা আগেরকার চেয়ে অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে। স্পষ্টই দেখা যাচ্ছে একটাই পথ আছে, পরিবারের লোকগুলোকে ভিন্ন করে দিতে হবে। মাকে আর মেয়েদের চলে যেতেই হবে এই বুড়ো মানুষটিকে ছেড়ে। কিন্তু এই ব্যাপারটা তত সহজ নয়। পাভেলের পক্ষে কোনো ক্রমেই এই পারিবারিক বিপ্লবের দায়িত্ব নেওয়া আর সম্ভব নয়, কারণ সে তো দু একদিনের মধ্যেই চলে যাবে এবং হয়তো আর কোনোদিনই তার এদের সঙ্গে দেখাও হবে না। সেক্ষেত্রে ঘোলা জলের এই বদ্ধ ডোবাটাকে নেড়ে দেবার চেষ্টা না করে ঘটনাস্রোতকে তার নিজস্ব গতিতে বয়ে যেতে দেওয়াটাই ভালো নয় কি? কিন্তু বুড়ো মানুষটির ওই ন্যাক্কারজনক চেহারাটা তাকে কিছুতেই শান্তি দিচ্ছে না। গোটাকতক পরিকল্পনা তার মাথায় এলো, কিন্তু আরো ভালো করে ভেবে দেখার পর সবগুলোকেই সে অবাস্তব বলে বাতিল করে দিল। পরের দিন ছিল রবিবার। শহরের মধ্যে এক পাক ঘুরে এসে পাভেল দেখে বাড়িতে একা তাইয়া রয়েছে, অন্যেরা গেছে আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করার জন্য। পাভেল তাইয়ার ঘরে এসে একটা চেয়ারে ক্লান্তভাবে বসে পড়ল। জিজ্ঞেস করলো, বাইরে গিয়ে মাঝে মাঝে একটু বেরিয়ে এসো না কেন? নিচু গলায় জবাব দিল তাইয়া, আমার কোথাও যেতে ভালো লাগে না। রাত্রে সে যেসব পরিকল্পনাগুলো ভেবেছিল সেগুলো মনে পড়ল পাভেলের। কথাগুলো সে তাইয়াকে বলবে বলে মনস্থ করল। সরাসরি আসল কথাটাই পারল সে। আর কেউ এসে পড়ার আগেই তাড়াতাড়ি বলে চলল, শোনো তাইয়া, তোমার আমার মধ্যে একটা বন্ধুত্ব গড়ে উঠেছে, আমাদের মধ্যে আর এইসব আনুষ্ঠানিক কেতা মেনে চলার দরকারটা কি? আমি শিগগিরই চলে যাচ্ছি। তোমাদের পরিবারের সঙ্গে আমার জানাশোনা হলো এমন একটা সময় যখন আমি নিজেই নানান দুর্ভোগে পড়েছি, এইটাই একটা আফসোসের কথা। তা নইলে ব্যাপারটা অন্যরকম দাঁড়াতো। 1 বছর আগে হলে আমরা সবাই একসঙ্গে এখান থেকে চলে যেতে পারতাম। তোমার আর লোলার মতো মেয়েদের জন্য সর্বত্রই প্রচুর কাজ পড়ে রয়েছে। বুড়ো মানুষটার কথা আলাদা, ওকে যুক্তি দিয়ে কিছু বোঝানো যাবে না, কিন্তু এক্ষুনি আর কিছু করার নেই। আমার নিজের কি হবে না হবে এখনো পর্যন্ত আমি কিছুই জানি না। আপাতত আমি অসহায়, কিন্তু কোনো উপায় তো নেই। আমি বিশেষ করে পিড়াপিড়ি করব যাতে আমাকে ফের কাজে পাঠিয়ে দেওয়া হয়। ডাক্তাররা আমার সম্বন্ধে যত সব আজে বাজে কথা লিখে পাঠিয়েছে, আর কমরেডরা সবাই চেষ্টা করছে যাতে অনন্তকাল ধরে আমার চিকিৎসা চলে, কিন্তু সে সম্বন্ধে পরে ভাবা যাবে। এখন আমি মাকে চিঠি লিখে তোমাকে এই দুর্দশার হাত থেকে উদ্ধার করা সম্বন্ধে তার পরামর্শ চেয়ে পাঠাবো। অবস্থাটাকে এভাবে চলতে দিতে পারি না। কিন্তু তাইয়া, তোমাকে এই কথাটা খুব ভালো করে বুঝে নিতে হবে যে এর ফলে বর্তমান জীবন থেকে নিজেদের একেবারে বিচ্ছিন্ন করে আনতে হবে তোমাদের। সেটা কি তুমি করতে চাও, এবং সেটা করার মতো জোর তোমার আছে কি? চোখ তুলে তাকালো তাইয়া, নিচু গলায় বলল, চাই, কিন্তু সে জোর আমার আছে কিনা তা জানি না। তার এই অনিশ্চয়তাটুকু পাভেল বোঝে। সে বলল, কিছু ভেবো না তাইয়া, ইচ্ছাটা যতক্ষণ আছে ততক্ষণ সব কিছু ঠিক হয়ে যাবে। পরিবারের সকলের উপরে তোমার টানটা কি খুব বেশি? প্রশ্নটায় একটু আশ্চর্য হয়ে গেল তাইয়া। এক মুহূর্ত ইতস্তত করল সে। শেষে বলল, মার জন্য আমার বড় দুঃখ হয়।
বাবা তার জীবনটা বিষময় করে তুলেছেন, আর এখন জর্জ তার উপর অত্যাচার চালাচ্ছে। জর্জকে মা যতটা ভালোবাসেন, আমাকে সেরকম কোনোদিনই বাসেন না। তবু আমার মার জন্য ভয়ানক কষ্ট হয়। অনেকক্ষণ ধরে খোলাখুলি কথাবার্তা হলো তাদের মধ্যে। বাড়ির অন্য লোকজন সব ফিরে আসার একটু আগে পাভেল কৌতুক করে বলল, এতদিনে যে বুড়োটা তোমায় বিয়ে দিয়ে দেয়নি, সেইটাই আশ্চর্য। কথাটা মনে হতেই তাইয়া আতঙ্কে তার হাত দুটো বিক্ষিপ্ত করে বলল, না না, আমি কখনো বিয়ে করব না। বেচারি লোলার অবস্থাটা আমি দেখেছি। কোনো কিছুর লোভেই আমি বিয়ে করতে রাজি নই। হেসে উঠল পাভেল। তাহলে বাকি জীবনটার মতো তুমি ব্যাপারটার ফয়সালা করে ফেলেছ? কিন্তু যদি কোনো চমৎকার সুপুরুষ তরুণ তোমার জীবনে এসে যায় তাহলে? না, তাহলেও না। বিয়ের আগে প্রেম করার বেলায় ওরা সকলেই ভারী চমৎকার। সান্ত্বনা দেবার জন্য পাভেল তার কাঁধে হাত রাখল। ঠিক আছে তাইয়া, স্বামী না হলেও তোমার দিব্যি চলে যাবে, কিন্তু তরুণদের ওপরে তোমার অতটা নির্মম হবার দরকার নেই। আমি তোমার সঙ্গে প্রেম জমাবার চেষ্টায় আছি, এ সন্দেহ যে তোমার মনে জাগেনি সেটা ভালো। ভাইয়ের মতো পাভেল তার বাহুর ওপর চাপড় মারল। কোমল গলায় বলল, তাইয়া, তোমার মতো মানুষেরা অন্য ধরনের মেয়েদের বিয়ে করে। দিন কয়েক বাদেই পাভেল খারকভ রওনা হয়ে গেল। তাইয়া, লোলা আর আলবিনা তার বোন রোজাকে নিয়ে স্টেশনে এলো পাভেলকে বিদায় জানাবার জন্য। আলবিনা তাকে দিয়ে প্রতিজ্ঞা করিয়ে নিল সে যেন তার মেয়েদের ভুলে না যায়, এই দুরবস্থার মধ্যে থেকে যাতে তারা সকলে উদ্ধার পায় তার জন্য সে যেন তাদের সাহায্য করে। ঘনিষ্ঠ কোনো প্রিয়জনকে যেমন লোকে বিদায় দেয়, তেমনি ভাবে তারা পাভেলকে বিদায় জানালো। তাইয়ার চোখে জল এসে গিয়েছিল। কামরাটার জানলা থেকে পাভেল তাকিয়ে রইল লোলার মাথায় বাঁধা সাদা রুমালটার দিকে। তাইয়ার ডোরাকাটা ব্লাউজটা ক্রমশ ছোট হয়ে আস্তে আস্তে শেষ পর্যন্ত মিলিয়ে গেল। খারকভে পৌঁছে পাভেল সোজা চলে এলো তার বন্ধু পেতিয়া নভিকভের ঘরে, কারণ ডোরার ব্যাঘাত ঘটাতে চায় না সে। বিশ্রামের শেষে ভ্রমণ ক্লান্তিটুকু কাটিয়ে ওঠার সঙ্গে সঙ্গেই সে এলো কেন্দ্রীয় কমিটিতে। এখানে এসে আকিমের জন্য অপেক্ষা করে রইল, এবং শেষ পর্যন্ত যখন তারা দুজন ছাড়া ঘরে আর কেউ রইল না, তখন পাভেল বলল যে তাকে অবিলম্বে কাজে লাগিয়ে দেওয়া হোক। মাথা নাড়ল আকিম। তা হয় না পাভেল। চিকিৎসা কমিশনের আর কেন্দ্রীয় কমিটির নির্দেশ আছে আমাদের উপর। বলা হয়েছে তোমার শরীরের গুরুতর অবস্থা বিবেচনা করে তোমাকে কোনো কাজ করতে দেওয়া হবে না। স্নায়বিক রোগ চিকিৎসা প্রতিষ্ঠানে তোমাকে পাঠিয়ে দেওয়া হবে। ওরা কি বললো না বললো আমি তার ধার কি ধারি অকিম? আমি তোমার কাছেই আবেদন জানাচ্ছি, কাজ করার একটা সুযোগ আমাকে দাও। একটা হাসপাতাল থেকে আরেকটা হাসপাতাল এইভাবে ঘোরাঘুরি করে আমার কিছুমাত্র লাভ হচ্ছে না। হাকিম তার অনুরোধ প্রত্যাখ্যান করার চেষ্টায় যুক্তি দেখালো, পার্টি সিদ্ধান্তের বিরুদ্ধে যেতে পারি না আমরা। এটা যে তোমারই ভালোর জন্য তা কি তুমি বোঝো না পাবলুসা? কিন্তু পাভেল এমন আন্তরিক আবেগের সঙ্গে নিজের পক্ষে সালিশি করলো যে শেষ পর্যন্ত রাজি হতে হলো হাকিমকে। পরের দিনই পাভেল কেন্দ্রীয় কমিটির সদর দপ্তরে বিশেষ বিভাগে কাজে লেগে গেল। কাজ শুরু করে দিলেই তার শরীরের হৃতশক্তি ফিরে আসবে বলে তার বিশ্বাস। কিন্তু অল্প দিনের মধ্যেই বুঝল তার ভুল হয়েছে। এক নাগাড়ে ৮ ঘন্টা বসে থাকে সে তার ডেস্কে। দুপুরের খাবার সময় টুকুতেও কাজ বন্ধ করে না, শুধুমাত্র এই কারণে যে ৩ তলা সিঁড়ি ভেঙে সর্বসাধারণের খাবার ঘর পর্যন্ত ওঠানামা করার হয়রানিটুকু সওয়া তার পক্ষে সম্ভব নয়। প্রায়ই তার হাত বা পা হঠাৎ অসাড় হয়ে যায়, এবং মাঝে মাঝে তার গোটা শরীরটাই কয়েক মুহূর্তের জন্য পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে। প্রায় সর্বদাই একটা জ্বর জ্বর ভাব বোধ করে সে। মাঝে মাঝে সকালে উঠে দেখতে পায় যে বিছানা ছেড়ে ওঠার শক্তি নেই, এবং ব্যারামের সাময়িক আক্রমণটুকু কেটে যাবার পর হতাশার সঙ্গে লক্ষ্য করে যে সেদিনকার মতো কাজে যোগ দিতে তার পুরো ১ ঘন্টা দেরি হয়ে যাবে। শেষ পর্যন্ত এমন একদিন এলো যখন দেরি করে কাজে আসার জন্য তাকে সরকারিভাবে তিরস্কার করা হলো। আর তখনই সে বুঝল যে যে ব্যাপারটাকে সে জীবনের সবচেয়ে বেশি ভয় করে এসেছে, এটা তারই সূত্রপাত। পার্টির কর্মী দলের বাইরে পড়ে যাচ্ছে সে। হাকিম তাকে ২ বার অন্য কাজে বদলি করে দিয়ে সাহায্য করলো, কিন্তু অনিবার্য ঘটনাটা ঘটেই গেল শেষ পর্যন্ত। ফিরে এসে কাজে যোগ দেবার ১ মাস বাদেই পাভেল আবার শয্যাশায়ী হয়ে পড়ল। এইবারে তার মনে পড়ল খারকভ থেকে বিদায় নেবার সময় ঝাঝানোবার শেষ কথাগুলো। পাভেল তাকে চিঠি লিখল, এবং সেই দিনই এসে পড়ল ঝাঝানোভা।
যে কথাটা পাভেল শুনতে চাচ্ছিল সেই কথাটাই ঝাঝানোভা বলল তাকে। হাসপাতালে যে পাভেলকে যেতেই হবে এমন কোনো কথা নেই। হালকা স্বরে পাভেল বলল, তাহলে আমার শরীর আজকাল এত ভালো যাচ্ছে যে আর চিকিৎসার দরকার নেই। কিন্তু কৌতুকটা খুব কার্যকরী হলো না। আগের চেয়ে একটু সেরে উঠেছে বলে মনে হতেই সে কেন্দ্রীয় কমিটির কাজে ফিরে এলো। কিন্তু এবারে আকিমের মনোভাব একেবারে অনমনীয়। পাভেলকে হাসপাতালে যেতেই হবে বলে গোঁ ধরল সে। কোথাও যাচ্ছি না আমি, ক্লান্ত স্বরে বলল পাভেল। কোনো লাভ হবে না গিয়ে। খুব ভালো রকম নির্ভরযোগ্য বিশেষজ্ঞর মত জেনেই আমি কথা বলছি। একটা পথই শুধু আমার সামনে খোলা আছে, মাসোহারা নিয়ে কাজকর্ম থেকে অবসর নেওয়া। কিন্তু সেটি হচ্ছে না। আমাকে কাজ ছেড়ে দেওয়াতে পারবে না তোমরা। মাত্র 24 বছর বয়স আমার। অকর্মণ্য পঙ্গু হিসেবে আর কোনো লাভ নেই জেনেও হাসপাতাল থেকে হাসপাতালে ঘুরে ঘুরে জীবনটাকে কাটিয়ে দিতে চাই না আমি। কিছু একটা করার মতো কাজ তোমার আমাকে দিতেই হবে। আমার এই অবস্থার পক্ষে উপযোগী কোনো কাজ। বাড়িতে বসে কাজ করতে পারি আমি, কিংবা অফিসেও থাকতে পারি। শুধু দেখো, চিঠিপত্রে নম্বর বসিয়ে যাওয়া বা ওই ধরনের স্রেফ কলম নড়াচড়ার কোনো কাজ যেন দিও না। কিছু একটা কাজ আমাকে পেতেই হবে, যাতে কিনা আমার এই সান্ত্বনাটুকু থাকবে যে আমি এখনো কোনো একটা কাজে লাগছি। পাভেলের আবেগকম্পিত গলার স্বর ক্রমশই চড়া পর্দায় উঠে গেল। আকিম তার প্রতি গভীর একটা সমবেদনা অনুভব করল। এই যে দীপ্ত হৃদয় তরুণটি তার এই সংক্ষিপ্ত জীবনকালের সবটাই পার্টির জন্য দান করেছে, তার পক্ষে সংগ্রাম থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার এই চিন্তাটার সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিয়ে পেছনের সারিতে সরে গিয়ে অবসর জীবন যাপন করতে বাধ্য হওয়াটা যে কত বড় একটা ট্র্যাজেডি তা আকিম জানে। সে যতদূর পারে পাভেলকে সাহায্য করবে বলে মনস্থ করল। আচ্ছা ঠিক আছে, শান্ত হও পাভেল। আগামীকাল সেক্রেটারিয়েটের একটা সভা আছে, সেখানে আমি কমরেডদের কাছে তোমার ব্যাপারটা তুলব। আমার যথাসাধ্য করব বলে কথা দিচ্ছি। ভারী পায়ে উঠে দাঁড়ালো পাভেল। আকিমের হাতখানা চেপে ধরল। আকিম, তোমার কি সত্যিই মনে হয় যে জীবন থাকতে আমি এইভাবে কোণঠাসা হয়ে দাঁড়িয়ে যাব? শেষ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আমার এই হৃৎপিণ্ডটা এখানে ধুকধুক করবে। বলতে বলতে সে আকিমের হাতখানা চেপে ধরল নিজের বুকের উপরে, যাতে সে তার হৃৎপিণ্ডের ক্ষীণ ধুকধুক আওয়াজটা শুনতে পায়। যতক্ষণ পর্যন্ত এই ধুকধুকুনি বন্ধ না হবে, ততক্ষণ পর্যন্ত কেউ আমাকে পার্টি থেকে ছিনিয়ে নিতে পারবে না। একমাত্র মৃত্যুই পারে আমাকে পার্টির কর্মী দলের বাইরে ঠেলে সরিয়ে দিতে। এই কথাটি মনে রাখার চেষ্টা করো ভাই। কিছু বলল না আকিম। সে জানে পাভেলের এই কথাগুলো শুধুই ফাঁকা বুলি নয়, যুদ্ধক্ষেত্রে মর্মান্তিক রকম আহত একজন সৈনিকের উক্তি। সে জানে কোর্চাগিনের মতো লোক যারা, তারা এছাড়া অন্য কোনো রকম ভাবতে বা বলতে পারে না। দুদিন বাদে আকিম পাভেলকে জানালো একটা বহুল প্রচলিত খবরের কাগজের সম্পাদকীয় বিভাগে কাজ করার সুযোগ তাকে দেওয়া হবে। অবশ্য যদি লেখালেখির কাজ তাকে দিয়ে হবে বলে মনে হয় তাহলে। সম্পাদকীয় দপ্তরে পাভেলকে সৌজন্যের সঙ্গে অভ্যর্থনা জানানো হলো এবং একজন সহকারী সম্পাদক তার সঙ্গে কথাবার্তা বললেন। পুরনো দিনের পার্টিকর্মী এই মহিলাটি ইউক্রেনের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কমিটির সভাপতি মণ্ডলীর একজন সভ্য। আপনি লেখাপড়া কতদূর পর্যন্ত করেছেন কমরেড? জিজ্ঞেস করলেন তিনি। প্রাথমিক স্কুলে 3 বছর পড়েছি। পার্টির কোনো রাজনৈতিক স্কুলে আপনি পড়েছেন কি? না। তা স্কুল কলেজে খুব বেশি দূর না পড়েও অনেকেই ভালো সাংবাদিক হয়েছে দেখা গেছে। কমরেড আকিম আমাদের বলেছে আপনার কথা। বাড়িতে বসে করবার মতো কাজ আমরা আপনাকে দিতে পারি, আর সাধারণভাবে আপনার কাজ করার মতো যথাযোগ্য ব্যবস্থা করে দিতেও প্রস্তুত আছি আমরা। কিন্তু এ ধরনের কাজের জন্য বেশ খানিকটা জ্ঞান থাকা দরকার, বিশেষ করে সাহিত্য আর ভাষার ক্ষেত্রে। কথাগুলো শুনে পাভেলের মনে হলো এটা তার পরাজয়ের পূর্ব সূচনা। আধ ঘন্টা ধরে এই কথাবার্তার মধ্যে দিয়ে সে দেখতে পেল তার জ্ঞান যথেষ্ট নয়। কেমন লিখতে পারে সেটা দেখবার জন্য তাকে একটা প্রবন্ধ রচনা করতে দেওয়া হয়েছিল। লাল পেন্সিলে দাগ দিয়ে দেখানো 36টা ভাষাগত প্রকাশভঙ্গির ভুল আর বানান ভুল সমেত লেখাটা তাকে ফিরিয়ে দেওয়া হলো। আপনার বেশ যোগ্যতা আছে কমরেড কোর্চাগিন, বললেন সম্পাদিকা। কিছুদিন খাটলে আপনি দিব্যি লিখতে শিখে যাবেন বলে মনে হয়। কিন্তু বর্তমানে আপনার লেখায় ব্যাকরণের ভুল আছে। আপনার প্রবন্ধটার থেকে বোঝা যাচ্ছে আপনার রাশিয়ান ভাষায় যথেষ্ট দখল নেই।
এতে আশ্চর্য হবার কিছু নেই, কারণ আপনি সেটা শেখার সুযোগ পাননি। আমরা এখানে আপনাকে কোনো কাজে লাগাতে পারবো না বলে দুঃখিত। যদিও আপনার যে যোগ্যতা আছে সে কথা আগেই বলেছি। আপনার প্রবন্ধটির বক্তব্য না বদলিয়ে যদি শুধু ভাষাটার সম্পাদনা করে দেওয়া যায়, তাহলে ওটা একটা চমৎকার রচনা হয়ে দাঁড়াবে। কিন্তু দেখুন, আমরা এমন একজন লোক চাই যারা অন্যের লেখা সম্পাদনা করে দিতে পারবে। লাঠিটার উপর ঝুঁকে পড়ে ভর দিয়ে উঠে দাঁড়ালো কোর্চাগিন। তার ডান চোখের ভুরুটা সংকুচিত প্রসারিত হচ্ছে। হ্যাঁ, আপনার বক্তব্যটা আমি বুঝেছি। আমি আর সাংবাদিক হব কোত্থেকে? আমি এককালে ছিলাম ভালো কয়লা যোগানদার, আর ইলেকট্রিশিয়ান হিসেবেও মন্দ নয়। ভালো ঘোড়সওয়ার ছিলাম এবং কমসমল তরুণদের মধ্যে সাড়া জাগিয়ে তুলতে পারতাম। কিন্তু বুঝতে পারছি আপনাদের কাজের ক্ষেত্রে আমার অবস্থাটা খুবই করুণ হয়ে দাঁড়াবে। করমর্দন করে বেরিয়ে এলো সে। বারান্দাটার একটা বাঁকে এসে ঘুরে যাবার সময় হঠাৎ শরীরটা তোলে উঠল তার। সেখান দিয়ে যাচ্ছিল একটি মেয়ে, সে এসে তাকে ধরে না ফেললে প্রায় পড়েই গিয়েছিল সে। কি হয়েছে কমরেড? বেশ অসুস্থ মনে হচ্ছে আপনাকে। সামলে নিতে কয়েক সেকেন্ড লেগে গেল পাভেলের। তারপরে সে ভদ্রভাবে মেয়েটিকে পাশে সরিয়ে দিয়ে লাঠিটার উপর ঝুঁকে পড়ে ভর দিয়ে দিয়ে হেঁটে চলে গেল। সেই দিন থেকে পাভেল অনুভব করলো তার জীবনটা ক্ষয়ে আসছে। এখন আর কাজ করার কোনো প্রশ্নই ওঠে না। ক্রমশই বেশি বেশি করে শয্যাশায়ী হয়ে থাকতে হচ্ছে। কেন্দ্রীয় কমিটি তাকে কাজের দায়িত্ব থেকে খালাস করে দিয়ে তার মাসোহারার বন্দোবস্ত করে দিল। যথাসময়ে মাসোহারা এসে গেল, আর সেই সঙ্গে এসে গেল তাকে অসুস্থ পঙ্গু হিসেবে ঘোষণা করে একটা সুপারিশপত্র। পাভেলকে তার খুশি মতো যে কোনো জায়গায় যাবার অধিকার দিয়ে কেন্দ্রীয় কমিটি তাকে টাকা কড়ি আর পরিচয়পত্র ইত্যাদি দিয়ে দিল। মার্তার কাছ থেকে একটা চিঠি পেল সে। মস্কোতে গিয়ে তার কাছে কিছুদিন থেকে বিশ্রাম নিয়ে আসবার জন্য আমন্ত্রণ জানিয়েছে। আগে থেকেই মস্কোতে যাবে বলে মনস্থ করেছিল পাভেল, কারণ এখনো তার মনে একটা ক্ষীণ আশা জেগে আছে যে সারা ইউনিয়ন কেন্দ্রীয় কমিটি হয়তো তাকে এমন কোনো একটা কাজ জুটিয়ে দিতে পারবে যে কাজে ঘোরাঘুরি করে বেড়াবার দরকার পড়বে না। কিন্তু মস্কোতেও তাকে ডাক্তারি চিকিৎসা করাবার জন্য পরামর্শ দেওয়া হলো এবং ভালো একটা হাসপাতালে তাকে জায়গাও দিতে চাওয়া হলো, কিন্তু প্রত্যাখ্যান করলো সে। মার্তা আর তার বান্ধবী নাদিয়া পিটারসন যে ফ্ল্যাটে থাকে, সেখানে পাভেলের 19টা দিন দ্রুত কেটে গেল। অনেকখানি সময় পাভেলকে একলা কাটাতে হয়, কারণ মার্তা আর নাদিয়া সকালবেলা কাজে বেরিয়ে যায় আর সন্ধ্যের আগে ফেরে না। মার্তার লাইব্রেরি থেকে বই নিয়ে পড়ে পড়ে সময় কাটায় সে। মার্তার বইয়ের সংগ্রহ বেশ ভালো। মার্তা, নাদিয়া আর বন্ধুদের সঙ্গে সন্ধেগুলো বেশ আনন্দেই কাটে। লোলা আর তাইয়া কিউৎসামের কাছ থেকে চিঠি এলো। তারা তাকে একবার ওদের ওখানে আসতে লিখেছে। অসহনীয় হয়ে উঠেছে তাদের জীবন। পাভেলের সাহায্য চায় তারা। অতএব একদিন সকালে পাভেল গুসিয়াতনিকভ স্ট্রিটের সেই ছোট্ট নিরিবিলি ফ্ল্যাটখানা ছেড়ে রওনা হয়ে গেল। ট্রেনটা তাকে দক্ষিণমুখ দ্রুত বয়ে নিয়ে চলেছে সমুদ্রের দিকে। স্যাঁতস্যাঁতে বৃষ্টি ঝরা হেমন্তকে এড়িয়ে সে চলেছে দক্ষিণ ক্রিমিয়ার উষ্ণ উপকূলে। জানলার ধারে বসে বসে পাভেল টেলিগ্রাফের খুঁটিগুলোর দ্রুত পাশ কেটে বেরিয়ে যাওয়াটা লক্ষ্য করছে। ভুরু দুটি তার কুঁচকে গেছে। তার কালো দুই চোখে একটা অনমনীয় দৃঢ়তার দীপ্তি।